অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ভূগোল মডেল প্রশ্ন। এটা স্কুলের একটা প্রশ্ন 2024 সনের, যেটা 25 মার্কের ছিল। আমি 2025-এর নম্বর বিভাজন অনুসারে 50 মার্কের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন তোমাদের দেখাবো এবং তার সম্পূর্ণ সমাধানও আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এটা দ্বিতীয় ইউনিট টেস্টের পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর 1 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা একটা ভূগোল প্রশ্ন, তোমাদের আবার মনে করিয়ে দিই। পূর্ণমান 50, সময় হচ্ছে 90 মিনিট। হ্যাঁ, আমি সিলেবাস দেখাবো। হ্যাঁ, নম্বর তোমরা দেখতে পারবে বিভিন্ন বিভাজন অনুসারে, এবং এটা সম্পূর্ণ একটা তোমাদের স্কুলের নমুনা প্রশ্নপত্র। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি সিলেবাস যদি দেখো, চতুর্থ অধ্যায় চাপ, বলয়, বায়ুপ্রবাহ, পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি, নবম অধ্যায় উত্তর আমেরিকা এবং দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা। এই 4টি অধ্যায়ের উপরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস। তা আমরা প্রথমে প্রশ্নটি দেখে দেখো, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন 2025, ক্লাস 8, ফুল মার্ক 50, সাবজেক্ট জিওগ্রাফি, টাইম 1 ঘন্টা 30 মিনিট। এখানে 1 নম্বরে যে 11টি প্রশ্ন আছে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বরে 3টি উত্তর দিতে হবে। 3 নম্বরে শূন্যস্থান পূরণ 5টি। তারপর 4 নম্বরে স্তম্ভ মিলাও। 5 নম্বরে হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন, 5টি অ্যান্সার করতে হবে। এবং 6 নম্বরে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, 4টি অ্যান্সার করবে। এবং 7 নম্বরে হচ্ছে 5 নম্বরের 2টি। এই টোটাল 50 মার্কের প্রশ্ন। আমরা সরাসরি 1 নম্বর প্রশ্ন দেখো, ক্যাটাবেটিক বায়ু হলো কি আকস্মিক, স্থানীয় নাকি সাময়িক নিয়ত বায়ু? আমরা উত্তরটা দেখি, এটা সাময়িক বায়ু, অর্থাৎ এটা হচ্ছে, এটার উত্তর হবে। বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। তারপর আয়তনে দক্ষিণ আমেরিকা বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। একটি শীতল স্থানিক বায়ুর উদাহরণ হচ্ছে ছেলভা। তারপর চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে হচ্ছে চির বসন্তের দেশ বলা হয়, এটা ঠিক মারবে। এরপরের প্রশ্ন হচ্ছে, আয়ন বায়ুর অপর নাম কি? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু। হ্যাঁ, তারপর চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে। এটা তো দেখলাম। গোমাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছে আর্জেন্টিনা। তারপরে তোমার গোধূলি অঞ্চল নামে পরিচিত সেলভা অরণ্য। তারপরে কোন বায়ুকে সমুদ্রস্থল বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? এটা মৌসুমী বায়ুকে। হ্যাঁ, কার্ডিলেরা শব্দের অর্থ হলো কি শৃঙ্খল। তারপরে হচ্ছে তোমার 1টি 2টি শব্দে উত্তর দাও, এটা 2 নম্বরের প্রশ্ন। কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? আমরা যদি বলি উত্তর আমেরিকাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এরপর স্লিট কি? তুষার ও জলকণার আংশিক মিশ্রিত রূপকে তুষার বলা হয়। তারপর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হল অ্যাঞ্জেল। এটা 3 নম্বরের প্রশ্ন। এভাবে উত্তর দেবে। তোমার অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে সেট করা আছে। পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি? বৃহত্তম সাধু সুপ্রিয় হ্রদ। হ্যাঁ, এটা। তারপরে তোমার ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগো শহরকে। উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলি। বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাসকে। তারপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা। বানামটা দেখে নেবে ভালো করে। ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ টিটিকাকা। সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য 1120 কিলোমিটার। বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাসকে। এরপরে আমরা চলে যাবো স্তম্ভ মিলাও। কলম্বিয়া নদী, এটা হচ্ছে কলম্বিয়া নদী, এটা হচ্ছে সেলকিক পর্বত। কলম্বিয়া নদীর সাথে সেলকিক পর্বত। তারপর গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী। গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কলোরাডো নদী, অর্থাৎ এখান থেকে এটা হবে। তারপরে পাখির পায়ের মতো বদ্বীপ, এটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। তারপর সুপ্রিয়র হ্রদ হচ্ছে কানাডা। তারপর পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, হ্যাঁ, এটা প্রেইরি তৃণভূমি অঞ্চল। এরপর আমরা চলে যাব পরে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? এরকম ঘূর্ণবাতের চক্ষু, এটা 2 মার্কের প্রশ্ন। হ্যাঁ, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণাবাতের কেন্দ্রের 5 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণাবাত চক্ষু বলে। ঘূর্ণাবাত চক্ষুর বায়ু গতিহীন এবং শান্ত থাকে। এখানকার আকাশ মেঘমুক্ত বৃষ্টিহীন থাকে। চক্ষু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে শান্ত পরিবেশ উলম্ব স্তম্ভ সৃষ্টি করে। টর্নেডো ঘূর্ণিবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণিবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। সেখানে শীতল হয় ঘনীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের অভাব দেখা দেয়। তাই শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে। উদাহরণ, রাজস্থানের জয়ে সলমিরে শিশির পড়ে না বললেই চলে। গ্র্যান্ড ক্যানিয়ন কি?
বৃষ্টিপাতের অভাবের জন্য মরুভূমির মৃত্তিকা শীতল থাকে, সেজন্য নদীগুলো নিম্নক্ষয় বেশি হয়। নদীর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য নদী উপত্যকা খুবই গভীর হবে। নদী উপত্যকা ইংরাজি আই অক্ষরের মতো দেখতে হয়। এরূপ আই আকৃতি বিশিষ্ট সুগভীর নদীখাতকে গিরিখাত বলে। উদাহরণস্বরূপ কলোরা নদীর গ্র্যান্ড ক্যানিয়ন গভীরতম পৃথিবীর গভীরতম গিরিখাত, দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, গভীরতা 1600 মিটারেরও বেশি। হিম প্রাচীর কি? উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল সংলগ্ন নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ দিয়ে গাঢ় নীল বর্ণের উপসাগরীয় স্রোত এবং গাঢ় সবুজ বর্ণের শীতল লাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। দুই ভিন্ন বর্ণের সমুদ্র স্রোত মিলনের যে সমুদ্র আর সুস্পষ্ট রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে। প্রতিবার ঢাল কি? পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপর দিকে ওঠে এবং বৃষ্টিপাত ঘটায় সেই ঢালে প্রতিবার ঢাল। ঘূর্ণিপাতের চক্ষু বলতে কী বুঝো? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিপাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণিপাতের চক্ষু বলা হয়। ঘূর্ণিপাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং একই উষ্ণতা ও একই আয়তনে বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। মৃত্যু উপত্যকা বলতে কী বুঝো? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চল, এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার উঁচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণাক্ত এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, তাই এত গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এরপর 6 নম্বর, অনধিক 50টি শব্দের নিচের প্রশ্নগুলো ঘূর্ণিপাত ও প্রতিপ ঘূর্ণিপাত এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা ঘূর্ণিপাত এবং প্রতিপ ঘূর্ণিপাতের যে পার্থক্য। উৎপত্তি স্থল ক্রান্তীয় সমুদ্র এবং নাতিশীতোষ্ণ অঞ্চল স্থলভাগে উৎপত্তি হয়, আর এটা শীতল তো যুক্ত স্থলভাগের উৎপত্তি হয়। অবস্থান নিম্ন ও মধ্য অঞ্চলের অক্ষাংশের উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল ঘূর্ণিপাতের অবস্থান, আর এটা মধ্য উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ হিমমণ্ডলে প্রতিপ ঘূর্ণিপাতের অবস্থান। বিস্তার স্বল্প অঞ্চলে জুড়ে দেখা যায়, এটা বৃহৎ অঞ্চল জুড়ে দেখা যায়। সংকট কাল গ্রীষ্মকালে বেশি পরিমাণ সংঘটিত হয়, শীতকালে বেশি পরিমাণে সংঘটিত হয়। বায়ুর গতিবেগ তুলনামূলক বেশি, গড়ে ঘন্টায় 120 থেকে 160 কিলোমিটার। গতিবেগ তুলনামূলক কম, গড়ে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা করো চিত্রসহ যদি আমি দেখাই। আর এখানে তোমাদের কিন্তু এই প্রশ্নটা কখনো 3 নম্বরে কখনো 5 নম্বরে। তো শৈলক্ষেপ, শৈল অর্থাৎ পর্বত, উৎক্ষেপ অর্থাৎ উপরে ওঠার। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে পর্বত গাত্রে বেয়ে এটা উপরে উঠে ঘূর্ণিপাত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। শর্ত ও পরিবেশ সমুদ্র উপকূলবর্তী বা নিকট অঞ্চলে পর্বতের অবস্থান, জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে আড়াআড়িভাবে পর্বত উচ্চ ভূমির অবস্থান। প্রক্রিয়া জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু পর্বত মালভূমি উচ্চ মালভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হলে তা ওই উচ্চভূমির গা বেয়ে উপর উঠে গিয়ে প্রসারিত শীতল এবং ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবার ঢালে যে বৃষ্টিপাত ঘটে তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলা হয়। আমাদের দেশে মৌসুমী বৃষ্টিপাত এই ধরনের। প্রতিবার ঢাল বৃষ্টিপাত ঘটানোর পর কিছু আর্দ্র বায়ুতে লিনতাপ সংযোজিত হলে তা পুনরায় উত্থিত হয়ে বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায়। অনুবাদ ঢাল বেয়ে নিচে নামার ফলে সেটি উষ্ণ ও শুষ্ক হয়ে পড়ে। বায়ু যত নিচের দিকে পার্বত্য ঢালের উষ্ণতর অঞ্চলে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা ততই বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসীমিত হয়ে অসম্পৃক্ত হয়ে পড়ে এবং জলীয় বাষ্প কম থাকার কারণে অনুবাদ ঢালে খুব কম বৃষ্টি হয়, তাই একে বৃষ্টি ছায়া অঞ্চল বলে। বৈশিষ্ট্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সর্বত্র সমান নয়, বছরের বিভিন্ন সময়ে বৃষ্টি হয়। এই বৃষ্টিপাত বেশ কিছুটা সময় ধরে চলে। প্রধানত পার্বত্য উচ্চভূমি অধ্যুষিত অঞ্চলে বৃষ্টিপাত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একটা উদাহরণ। এবার শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশ তুমি কেমন দেখতে পাও তুমি ভালো করে দেখে নেবে। দক্ষিণ আমেরিকার সাভানা তৃণভূমি সম্পর্কে কি জানো? আমাজন অববাহিকা সেলভা বনভূমির উপর দক্ষিণ বিস্তীর্ণ অঞ্চলে জুড়ে লম্বা লম্বা কর্কশ 4 মিটার এবং কাঁটাযুক্ত শক্ত ঘাসের তৃণভূমি সৃষ্টি হয়েছে, তাকে সাভানা তৃণভূমি বলা হয়। এই তৃণভূমিটি ব্রাজিলের উচ্চভূমি, গিয়ানা উচ্চভূমি, ওরিনিকো অববাহিকা, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার উত্তর অক্ষাংশে দেখা যায়। এখানকার জলবায়ু প্রাকৃতিক হলে গ্রীষ্মমণ্ডলে উষ্ণ আর্দ্র, শীতকালে শীতল ও গ্রীষ্ম প্রকৃতির। গ্রীষ্মমণ্ডল গড় উষ্ণ 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড় উষ্ণতা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 থেকে 100 সেন্টিমিটার। এই সাভানা তৃণভূমি ব্রাজিলের উচ্চভূমিতে ক্যাম্পাসের ওর্নিকো ও গিয়ানার উচ্চভূমিতে ল্যানোস, আর্জেন্টিনা প্যারাগুয়েতে গ্রানচেক নামে পরিচিত। এখানকার শিকারীরা প্রচুর জীবজন্তু সহজেই শিকার করে বলে তৃণভূমি শিকারীদের স্বর্গ নামে পরিচিত।
পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কারণ অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কৃষিকাজে দক্ষিণ আমেরিকা পম্পাস অঞ্চলে বেশ উন্নত, এখানকার উর্বর পলিমৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত, কৃষির পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনা এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বালি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করা উৎপাদনের পরিমাণ অনেক বেশি। এই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এরপরে বাকি যে প্রশ্ন, প্রতিবার ঢাল, দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল পশুপালন উন্নতি লাভ করে। তারপরে যে স্থলবায়ু সমুদ্রবায়ু সৃষ্টির কারণ এবং টিকা লেখো গ্র্যান্ড কেনিয়ান, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে আমরা সরাসরি যাচ্ছি 7 নম্বরের প্রশ্ন, যেটা 5 নম্বরের নম্বর হিসেবে থাকবে। ঠিক আছে, এটা 7, 7-এর 2, 7-এর 3, 7-এর 4, এভাবে করে আমরা প্রশ্নগুলি দেখব। তাহলে প্রথমে যদি পশ্চিম বায়ুর প্রভাবে শীতকালে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণ ব্যাখ্যা করো, এই যে 5-7-এর 1 যেটা। তাহলে দেখা যাচ্ছে উভয় গোলার্ধে উপকূলীয় উচ্চচাপ, এটা 5 মার্কের প্রশ্ন। বলা হয় যে বায়ু মেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত প্রবাহিত হয় তাকে বলে পশ্চিম বায়ু। বায়ুটি প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে শীতকালে বৃষ্টিপাত হয়। কারণগুলো আর্দ্র পশ্চিমা বায়ু, প্রতিটি মহাদেশে পশ্চিমে আছে সুবিস্তৃত মহাসাগর, তাই এই বায়ুটি পশ্চিম দিক থেকে আসার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করে মহাদেশগুলোতে প্রবেশ করে। জলীয় বাষ্প সমৃদ্ধ পশ্চিম বায়ু, মহাদেশগুলোর পশ্চিম ভাগে জলীয় বাষ্প সমৃদ্ধ পশ্চিম বায়ুর আগে এসে পৌঁছায় বলে সেখানে বেশি বৃষ্টিপাত হয়। তার ওই বায়ুর যতই পূর্ব দিকে যেতে থাকে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় বলে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে। শীতল স্থলভাগের প্রভাব, শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি থাকে, শীতল থাকে। এর ফলে আর্দ্র পশ্চিম বায়ু শীতল স্থলভাগের উপর এসে দ্রুত ঘনীভূত হয়, বৃষ্টিপাত ঘটায়। এছাড়া শীতল মেরুবায়ুর সংস্পর্শে এসেও দ্রুত ঘনীভূত হয়, বৃষ্টিপাত ঘটায়। বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তিত হয় বলে গ্রীষ্মকালে মহাদেশগুলোর পশ্চিমা ভাগের যেসব স্থানে শুষ্ক আয়ন অন্তর্ভুক্ত হয় সেই স্থানে শীতকালে আর্দ্র পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের জন্য ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে সমুদ্র বায়ু স্থলবায়ুর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তারপরে নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা করো, এখানে নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা করা আছে। তারপরে আছে তোমার কি হলো পরের প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত বর্ণনা করো। আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করতে বলা হয়েছিল, এই যে চিত্রাঙ্কন শৈলক্ষেপের যেটা, এটা বর্ণনা করেছি। এরপরের প্রশ্ন আছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলো আলোচনা করো, এখানে সেই কারণ আলোচনা করা হয়েছে। এরপরের প্রশ্ন চিত্রসহ পরিচালন বৃষ্টিপাত, এই যে সে পরিচালন বৃষ্টিপাত আলোচনা করিনি, এটা একটু করি। প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে সেই স্থানে ঊর্ধ্বগামী উষ্ণ আবায়ু উপরের দিকে উঠে গিয়ে প্রসারিত শীতল হয় ঘনীভূতর মাধ্যমে সেখানে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচালন বৃষ্টিপাত বলে। বায়ুমণ্ডলের যথেষ্ট উষ্ণতা এবং উষ্ণতার সাহায্যে বাষ্পীভূত হওয়ার জন্য প্রচুর জলভাগের প্রয়োজন। পরিচালন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধান দুটি শর্তই পৃথিবীর নিরক্ষ অঞ্চলে ভালোভাবে পূরণ হয়। নিরক্ষ অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। এছাড়া নাতিশীতোষ্ণ বাংলায় গ্রীষ্মমণ্ডলগুলোর শুরুতে ভারতীয় উপমহাদেশে সাধারণত শরৎকালে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে। প্রধানত বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হলো পরিচালন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া যেমন আরও প্রশ্ন আছে, এগুলি ভালো করে দেখবে। চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কে আলোচনা করো, বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো এবং পৃথিবী পৃষ্ঠে প্রবাহিত নিয়ত বায়ু সম্পর্কে ব্যাখ্যা করো, যেটা আমি আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, এই হচ্ছে তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার সমাধান 50 মার্কের। আশা করি এই ভিডিওতে যত রকমের প্রশ্ন আছে তোমরা যদি সমস্ত প্রশ্ন পড়ে যাও তাহলে বিশেষ করে অনেক প্রশ্নই তোমাদের সরাসরি কমন আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।